স্বরের থেকে লক্ষ মুজি বরের কণ্ঠ স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ। আমন্ত্রণ ইয়াং নাইট অনুষ্ঠানে যারা এই মধ্যরাতে আমাদের দেখছেন, আমাদের সঙ্গে রয়েছেন, তাদেরকে প্রথমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এই পুরো আগস্ট মাস জুড়েই যারা নিয়মিত দেখেন তারা জানেন, এই পুরো আগস্ট মাস জুড়ে আমরা এটি নিউজের ইয়াং নাইট অনুষ্ঠানটা সাজাচ্ছি। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সফল কিছু মানুষদের নিয়ে আসছি, তাদের কথা শুনছি। একটি বিশেষ আয়োজন হচ্ছে এবং বিশেষ আয়োজনটার নাম আমরা দিয়েছি বিপ্লব স্পন্দিতকে মনে হয় আমি মুজিব। যেহেতু এই আগস্ট মাস এটা শোকের মাস, সেই কারণেই আমরা আসলে এমন একটা আয়োজন করেছি। আর যেহেতু রাত পেরুলেই 15ই আগস্ট, সেই ভয়াবহতম দিন, নৃশংসতম দিন, এই কারণে আমরা চিন্তা করেছি যে আজকের অনুষ্ঠানে এমন একজন অতিথি আনতে, যে এই 15 আগস্টের সঙ্গে যার জানাশোনা আমাদের যে কোনো অনেকের চেয়ে অনেক অনেক বেশি। তিনি সরাসরি এই ঘটনার ভিকটিম এবং সেই সঙ্গে তিনি যেন আমাদের ইয়াং নাইট অনুষ্ঠানের যে ক্রাইটেরিয়া সবগুলো যেন ফুলফিল হয়। তিনি তরুণ রাজনীতিবিদ, সফল পেশাজীবী। কথা বলছি, আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি সংসদ সদস্য ঢাকা 10 আসনের। আমাদের অনুষ্ঠানে স্বাগতম আপনাকে। যেমনটি বলছিলাম যে 15 আগস্টের যে কোনো অন্য আমাদের যে কোনো মানুষ আমরা অবশ্যই শোক পালন করি, কিন্তু আপনার কাছে 15 আগস্টের বা এই আগস্ট মাসটাই তো অন্যরকম। কেন একটু দর্শকদের একটু বিস্তারিত জানাই, তারপরে আপনার সাথে কথা বলতে আসছি। দর্শক যারা অনেকে জানেন, তারপরেও একটু বলে নিই যে 15 আগস্ট কিছু বিপদগামী সৈনিকদের হাতে, সন্ত্রাসীদের হাতে বলবো, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সপরিবারে যখন নিহত হন, সেই সঙ্গে কিন্তু একই সঙ্গে আরো দুটি বাসায় হামলা চালানো হয়েছিল। শেখ ফজলুল হক মনি তাদের একজন, এবং তার বাসায় আক্রমণ করার পর তাকে হত্যা করা হয়েছিল, তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা করা হয়েছিল। এবং সেই সময় ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলেন শেখ ফজলে নূর তাপস। তিনি শেখ মনির সন্তান। সেদিনকার ঘটনা একটু জানতে চাই, কি ঘটেছিল? আসলে তখন তো আমার বয়স মাত্র 4.5 বছর, স্মৃতি আমার তেমন কিছু নেই। তবে সেদিনের ঘটনা আমার দাদি, চাচা, চাচি তাদের মাধ্যমে পরবর্তীতে আমি জানতে পেরেছি। আমরা থাকতাম ধানমন্ডি 3-এতে, সেখানে আমাদের বাসায় আক্রমণ করে খুনি হত্যাকারী মুসলিম উদ্দিন এবং মৃধা সহ আরও কয়েকজন, এবং আমাদের বাসায় আক্রমণ করে তারা 32 নম্বরে গিয়ে রিপোর্ট করে যে এই মিশন কমপ্লিট হয়েছে, শেখুল হক মনিকে হত্যা করা হয়েছে। তারপরই বঙ্গবন্ধুর বাসায় ঘাতকেরা ভেতরে ঢুকে হত্যা যজ্ঞ আরম্ভ করে। তখন আসলে আমার বয়স মাত্র 4.5 বছর। বাবা মার সাথে আমার তেমন কোনো স্মৃতি, পরিষ্কার কোনো স্মৃতি মনে নেই। তবে আমার খুব কষ্টের একটা আবছা স্মৃতি মনে আছে, এবং সেটা হলো আমার বাবার লাশটা আমার মনে আছে। এবং বাবাকে যখন নিয়ে যাওয়া হয়, তার লাশটা যখন নিয়ে যাওয়া হয়, তখন সেই ফ্লোরের উপরে অনেক রক্ত জমাট পড়েছিল, এটা আমার মনে আছে। এবং আমি বড় হওয়া পর্যন্ত এটা আমি রিয়েলাইজ করতে পারিনি যে এটা আসলে আমার স্মৃতি। আমি মনে করতাম যে এটা হয়তো বা আমার কোনো কল্পনা, নিজে নিজে হয়তো বা চিন্তা করছি। কিন্তু যখন অন্যান্য তথ্য পেলাম, সবার মুখে শুনলাম, জানলাম, ঘটনা পুরো বিবরণটা পেলাম, পরবর্তীতে আমি এটা রিয়েলাইজ করলাম যে আসলে এটা অন্য কিছু না, এটা আমার বাবার একমাত্র স্মৃতি। সেই দিনকে একটু জানতে চাইব, আপনি যখন বড় হয়েছেন, আপনি যখন রাজনীতি করছেন, এখন আপনার কাছে কি মনে হয় যে সেদিন আসলে কেন শেখ মনিরকেও সপরিবার হত্যা করা একটা চক্রান্ত করা হয়েছে? মাত্র 3 জন, এই 3টা পরিবার কেন? আসলে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর আস্থাভাজন যারা ছিল তাদের সকলকেই হত্যা করা হয়েছে, এবং পরিবারের কাউকেই তো আর রাখা হয়নি। সৌভাগ্যক্রমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা দেশের বাইরে থাকাতে তারা বেঁচে গিয়েছিল। তারা তো শেখ রাসেলকেও বাঁচতে দেয়নি।
তো তাদের সেই টার্গেট ছিল যে কাউকেই রেহাই দেবেন, এবং পরবর্তীতে বঙ্গবন্ধুর যারা সবচেয়ে আস্থাভাজন জাতীয় চার নেতা তাদেরকেও সেই কারাগারের মধ্যে হত্যা করা হয়েছে। সুতরাং এই চেতনা যারা ধারণ করেছে তাদের সকলকেই নিশ্চিহ্ন করার একটি সুপরিকল্পিত এই কর্মযজ্ঞ ছিল। তো বাবা আমাদের বাসায় যখন তারা আক্রমণ করে, বাবা খুব ভোরে উঠতেন এবং তিনি পত্রিকা পড়ে তারপরে রেডি হতেন। তো স্বভাবতই তিনি নিচে গিয়ে পত্রিকা নিয়ে আসছিলেন এবং সিঁড়ি দিয়ে উঠে আসছিলেন। বঙ্গবন্ধুর 32-এ যেরকম সিঁড়ির উপরেই ঘটনা, মূল ঘটনা, এটাও কিন্তু আমাদের বাসায়ও সেরকম সিঁড়ির উপরেই ঘটনা। এবং দোতলায় যখন হচ্ছে, দোতলার পরই আমাদের রুম, আমরা দুই ভাই তখন সেখানে ঘুমন্ত অবস্থায় ছিলাম। মাও স্বভাবত উঠেছে, অন্য কাজে ব্যস্ত ছিল। তো তারা যখন এসে আক্রমণ করে, বাবার সাথে কিছু কথা কাটাকাটি হয়। এর মধ্যে আমার বড় চাচি তিনি দেখতে পান যে কিছু অপরিচিত লোক এসে বাবার সাথে কথা কাটাকাটি। তখন তিনি বড় চাচাকে ডেকে ওঠান যে এই উঠো, দেখো যে মনি ভাইয়ের সাথে কারা যেন খারাপ ব্যবহার করছে। তখন দাদা বা চাচা ছুটে আসেন এবং তাদের সাথে একটা পর্যায়ে ধস্তাধস্তি হওয়াতে চাচা নিচে পড়ে যান। আমার মা আশেপাশেই ছিলেন, হয়তো বা আড়াল থেকে দেখছিলেন। এর মধ্যে তার ওই খুনিরা ব্রাশ ফায়ার করে আর কি, তারা সিঁড়ির নিচের দিকে থেকে উপরের দিকে ব্রাশ ফায়ার করে এবং মা সামনে এসে বাবাকে বাঁচানোর জন্য তিনি সকল বুলেটগুলো তার শরীরেই নেন। বাবার শরীরে মাত্র 2টা বুলেট লেগেছিল, আর বাকি সব বুলেট মার গায়ে লাগে। অলৌকিকভাবে আমার চাচা বেঁচে গিয়েছিলেন। তিনি যেহেতু সিঁড়ির নিচে পড়ে গিয়েছিলেন, গুলিগুলো উপর দিয়ে চলে গেছে। আমরা দুই ভাই গুলির আওয়াজ শুনে আমরা জেগে যাই, চিৎকার করে আমরা কান্নাকাটি আরম্ভ করে। আমার চাচি আমাদেরকে নিয়ে দূরে লুকিয়ে রাখেন অন্য একটি রুমের ভিতর। তিনি আমাদেরকে লুকিয়ে রাখেন, বুকে ধরে রাখেন, যাতে করে খুনিরা মানে আবার না এসে যেন হত্যা না করতে পারে। কারণ তাদের পরিকল্পনাতে ছিল সবাইকে নিশ্চিহ্ন করা। যদি জানতো যে আমরা বেঁচে গিয়েছি, আমাদেরকে হয়তো বা হত্যা করতো। তাহলে একেবারে মানে সৌভাগ্যক্রমে আসলে আপনাদের বেঁচে যাওয়া। জি, অবশ্যই। তারপরে ঘটনা একটু জানতে চাই। 15 আগস্টের ঘটনার পরে শেখ পরিবারের উপরে যে অত্যাচার হয়েছে এবং শেখ হাসিনাকে দেশে আসতে দেওয়া হয়নি, শেখ পরিবারে যারা বিদেশে ছিলেন তাকে দেশে আসতে দেওয়া হয়নি অনেক বছর। আপনারা যারা দেশে ছিলেন, আপনাদের কি ধরনের স্ট্রাগল? আমাদেরকেও চলে যেতে হয়েছিল। আচ্ছা আচ্ছা। আপনারা তো জানেন যে জননেত্রী শেখ হাসিনা তিনি ভারতে নিয়ে এসে আশ্রয় নেন। তখনকার প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাকে আশ্রয় দিয়েছিলেন। দীর্ঘ 6 বছর তার সেখানে থাকতে হয়েছে। আমরাও 75 থেকে আমার দাদি তখন বেঁচে ছিলেন। চাচারা আগেই চলে যান, আমার 2 চাচা। দাদি আমাদেরকে নিয়ে বিভিন্ন বাসায় লুকিয়ে থাকতেন। আমরা কয়েক বছর বিভিন্ন পরিবারের বিভিন্ন দুঃসম্পর্ক বা অন্যদের বাসায়, আত্মীয় বন্ধু বান্ধব এদের বাসায় বিভিন্ন সময় আশ্রয় নিয়েছি। কোথাও 3 মাস, কোথাও 1 মাস, যেখানে মানে যতদিন সুযোগ পেয়েছি। এবং যখনই তারা জানতে পেরেছে যে আমরা এক বাসায় আছি, তারা ওখানে হানা দিয়েছে। আচ্ছা। তো ভাগ্যক্রমে আসলে আমরা আগে জেনে ওই বাসা থেকে হয়তো বা চলে গিয়েছে অন্য বাসায়। এরকম করে করে আমাদেরকে 3-4 বছর দিনাতিপাত করতে হয়েছে। আপনারা হয়তো বা জানেন আমাদের সাবেক তথ্য এবং সংস্কৃতি আবুল কালাম আজাদ, আমরা একসময় তার বাসায় আশ্রয় নিয়েছিলাম। সেই বাসায় আক্রমণ করে এবং তাকে গুলি করে। তার বুকে এখন একটা গুলি আছে। আচ্ছা। এই ঘটনা হয়তো বা অনেকে জানে, অনেকেই জানে না। তিনি এখনো একটি গুলি ক্যারি করছে। তো এরকম অনেক ঘটনা ঘটেছে। আমরা বিভিন্ন বাসায় গিয়ে হয়তো বা কোথাও 1 মাস, 3 মাস এরকম করে করে আশ্রয় নিয়েছি। পরবর্তীতে এবং আমরা ভারতে যাওয়ার, যখন আমরা জেনেছি যে জননেত্রী শেখ হাসিনা ভারতে আছে, তখন সেটাই তার মানে
বঙ্গবন্ধু কন্যা জীবিত আছে, সেটাই সবচেয়ে বড় পাওয়া। তার কাছে যেতে পারলে একটি শান্তি। তো সেই প্রত্যাশায় আমরা ভারতে যাওয়ার চেষ্টা করেছি। আর এখানে যেহেতু বাংলাদেশে থাকার কোনো পরিস্থিতি ছিল না, আমাদেরকে যে কোনো সময় মেরে ফেলতে পারে, তো সেই প্রেক্ষিতে আমরা আমার দাদি আমাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় ছুটেছে। সেগুলো আসলে বর্ণনা করার মতো না, খুবই কষ্টের এবং খুবই সংগ্রামী বলা যায় দিনগুলো। তাহলে আপনার একদম যেহেতু 4.5 বছর বয়স, আপনার ভাইয়ের বয়স কত ছিল তখন? 5-এর একটু বেশি। আচ্ছা, একদম শিশু বয়স। সেই সময় আসলে কঠিন বাস্তবতার একটা, হঠাৎ করেই কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া। হ্যাঁ, আমাদের তখন পড়াশোনাও হয়নি, গ্যাপ হয়েছে। আমরা ভারতে যাওয়ার পরে আমরা আবার পড়াশোনা আরম্ভ করতে পেরেছি। একটি ঘটনা মনে আছে, আমরা ব্রাহ্মণবাড়িয়ে দিয়ে ইয়েতে গিয়েছে, ভারতে যাওয়ার একটি চেষ্টা করেছিল দাদি। সেখানে একদম বিলের মধ্যে, যেখানে কোনো জনমানুষ নেই, এরকম একটি ঘরে নিয়ে গিয়ে আমরা আশ্রয় নিয়েছিলাম। প্রায় 3-4 রাত ওখানে থাকতে হয়েছিল একটি কুড়ে ঘরের মধ্যে। তারপর পরবর্তীতে সেই পরিবারটা আমাদের সাথে বিট্রে করে, তখন আবার সেখান থেকে জীবনের ঝুঁকি নিয়ে পালিয়ে আসতে হয়েছিল। এরকম ঘটনা ঘটেছে। আমার এখনো মনে আছে যে আমরা গরুর গাড়িতে করে লাস্ট যেদিন আমরা ভারতে যেতে পারি, সেই দৃশ্যটা আমার এখনো মনে আছে। গরুর গাড়িতে করে অনেক দীর্ঘ পথ, সেই গরুর গাড়িতে করে আমি, আমার বড় ভাই, আমার দাদি আর আমার ছোট ফুপু, আমরা 4 জন গিয়েছিলাম। এবং সেই গরুর গাড়ির মানে চিত্রগুলো এখনো আমার চোখে ভাসে আর কি, যে কি অবস্থায় গরু গাড়িতে। আপনার হয়তো নিশ্চয়ই চড়েননি গরু গাড়িতে, চড়া খুবই কঠিন, মানে উঁচু নিচু। একটু বিরতিতে যাব। দর্শক, কথা বলছিলাম 4.5 বছরের একটা শিশু বলবো, শিশু, তার বাবা মাকে হত্যা করা হয়েছে, প্রাণ ভয়ে তারা পালিয়ে বেরিয়েছেন। যখন বাংলাদেশে আবার ফেরত এসেছিলেন, তখন আশা ছিল না যে বাবা মায়ের হত্যার বিচার হবে কিনা, কিন্তু সেই বিচার হয়েছে। কিভাবে হয়েছে সেই কাহিনীটা শুনবো, তবে তার আগে ছোট্ট একটি বিরতি নিতে হচ্ছে। বিরতির পর নিশ্চয়ই আবার দেখা হবে। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ স্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ স্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ ইয়াং নাইট অনুষ্ঠানে আমরা কথা বলছিলাম ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে। 1975 সালে বঙ্গবন্ধু পুরো পরিবারের সঙ্গে তার বাবা শেখ মনি এবং তার মা শেখ আরজু মনিকেও হত্যা করা হয়েছিল, এবং শুনছিলাম সেই হত্যাকাণ্ডের সময়কার ঘটনা, এবং তিনি বলছিলেন তারপরের তাদের যে জীবন, সেই জীবনকার কঠিন জীবনের কথা। ফজলে নূর তাপস, আপনার সাথে জানতে চাইব যে আপনি বলছিলেন যে আপনারা যখন ইন্ডিয়ার দিকে পালিয়ে যাচ্ছিলেন, তখন আপনারা গরুর গাড়িতে পালাচ্ছিলেন। এখন মনে করলে হয়তো গল্পের মতো অনেক কিছু বলা যায়। আমি একটু জানতে চাইব সেই সময়কার 4.5 বছরের একটা ছেলের সেই জিনিসটা আপনি কিভাবে হ্যান্ডেল করেছেন, সেই সময় আসলে কিভাবে আপনারা এই ব্যাপারটাকে ফিল করেছেন? আসলে যেটা বলছিলাম যে একদিকে বাবা মাকে হত্যা করা হলো, বঙ্গবন্ধু সহ সবাইকে হত্যা করা হয়েছিল। আমাদের পরিবারের তেমন কেউ তো তখন দেশে ছিল না। জননেত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, তারাও বিদেশে। আমার চাচা, 2 চাচা, আমার মামা,
সহ পরিবারের যারা পুরুষ যারা ছিলেন তখন সবাই দেশের বাইরে, সেই ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। তো প্রথমত তখন এক হলো বাবা মাকে হারালাম, জীবনের কোনো নিশ্চয়তা নেই, যে কোনো সময় আমাদেরকে যেখানে যে পাবে আমাদেরকে হত্যা করবে, এরকমই একটি আশঙ্কায় দিনাতিপাত হচ্ছিল। আমার আশ্রয় শুধু দাদি ছিলেন। আমার দাদা তখন বয়স হয়ে গিয়েছে, তিনি একটা বাসায় তাকে আশ্রয় রেখে বাকি দাদি আমাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় মানে জীবন বাঁচানোর সংগ্রামে হাত ধরে তিনি আমাদেরকে নিয়ে চলেছেন। মানে এটা আসলে বর্ণনা দেওয়ার মতো না যে কত একটি অনিশ্চয়তা এবং একটি দুরূহ সময় আমাদের কেটেছে। আপনাকে যেই বিবরণটা আমি দিচ্ছিলাম যে আমরা ব্রাহ্মণবাড়িয়ায় যেই গিয়েছিলাম, ব্রাহ্মণবাড়িয়া থেকে বর্ডার হয়ে আমরা কলকাতায় যাব এরকম একটি পরিকল্পনা ছিল। তখন যে বাসায় আমরা ছিলাম সেই পরিবার আমাদেরকে সাহায্য করার কথা, ভারতে বর্ডার পার করে আমাদেরকে ভারতে নিয়ে যাবে, কিন্তু তারা কিন্তু দেরি করছিল। আমার দাদি বুঝতে পেরেছিল যে তাদের অন্য কোনো কুমতলব আছে এবং তাদের বিভিন্ন অসংলগ্ন কথাবার্তায় দাদি বুঝতে পেরেছিল যে তারা আমাদেরকে ধরিয়ে দিবে। কারণ তখন ধরিয়ে দিলেও তারা ভালো একটি পুরস্কার পাবে, এরকম চিন্তাধারায় তারা পরবর্তীতে দাদি বুদ্ধি করে সেখান থেকে বেরিয়ে আসে। এবং আমার দাদিও বয়স্ক ছিলেন, কিন্তু সেই বয়স্ক থাকা অবস্থায় তিনি আমাদেরকে নিয়ে, আমার ছোট ফুপু তখনও ছোট, তারও বয়স হয়তো বা 13, 14, 15 এরকম বয়স, সে সহ আমরা তারপরে ব্রাহ্মণবাড়িয়া শহরে কোনো রকম ব্রাহ্মণবাড়িয়া শহরে এসে ট্রেনে উঠি, ট্রেনে করে ঢাকার দিকে আসবো এরকম আমরা ট্রেনে উঠে যাই। কিন্তু তারা আমাদেরকে ধাওয়া করেছিল, আমাদের পিছু নিয়েছিল, কারণ তাদের কাছে তো তারা একটা পুরস্কার পাবে, টাকা পাবে, এরকম একটি ইয়ে ছিল। তো শুধু আমাদেরকে ধরিয়ে দিতে পারলে তারা পুরস্কার, এই আশায় তারা আমাদেরকে ধাওয়া করেছিল। এরকম ভাবে আমরা পালিয়ে পালিয়ে এসেছি। এবং আমি যে আপনাকে লাস্ট যেই দিন আমরা ভারতে ঢুকতে পারলাম সেদিনে যে বর্ণনা আমি দিলাম আপনাকে গরুর গাড়িতে, সেখানে আমার এটাও মনে আছে যে আমরা সেই ভোর রাতে বেরিয়েছিলাম, দীর্ঘ পথ, একদম মধ্যরাতের পরে গিয়ে আমরা, আমার মনে আছে এটুকু যে আমি ঘুমিয়ে গিয়েছিলাম মধ্যরাতের পরে। তারপরে যখন জেগে উঠি তখন দেখি একটা টিলার উপরে, শুধু চারিপাশে জঙ্গলের মতো, তার মাঝে একটি টিলা, সেখানে আমরা শুয়ে আছি বা বসে আছি। তারপরে কিছু জওয়ান এবং কিছু লোক এসে আমাদেরকে নিয়ে গেলেন। আমরা দুই ভাইকে কোলে তুলে নিলেন, কোলে নিয়ে হাঁটা দিলেন এবং পরে বিএসএফ এর একটি অফিস বা মেসে আমরা গিয়ে আশ্রয় নিলাম। তো সেখানে আমার এটা পরিষ্কার মনে আছে যে আমরা তখন খাওয়ার কিছু ছিল না, কিছু ফল নিয়েছিল দাদি, আর কিছু হয়তো বা ড্রাই ফুড জাতীয় কিছু পেয়েছিল। তখন তো রেগুলার ওরকম খাবারও আমাদের ওরকম জুটতো না। তো আমরা কমলা খেলে অনেকে ছিলকাটা ফেলে দেয়, যে আমার বড় ভাই ছিলকাটা ফেলতে চেয়েছিল, তো আমার দাদি সেটাও বারণ করেছে, কারণ ওই ছিলকা পড়ে থাকলে সেটা ট্রেস করেও যেন আমাদেরকে আবার ধরতে না পারে, এই জন্য সেরকম মানে দাদি ওরকম সতর্কতা অবলম্বন করতে হয়েছে যাতে করে আমাদেরকে ট্রেস না করা যায়। ছিলকা ফেলে থাকলে বাচ্চাদের তখন ট্রেস করবে যে এই রাস্তা দিয়ে কেউ গিয়েছে, কারা গেল। তো সেই প্রেক্ষিতে দাদি সেরকম সতর্কতা অবলম্বন করেছে। আপনার দাদির কথা বারবার শুনে একটা মনে হলো, আপনার এই যে আপনারা এই যে লাইফটা আপনার মৃত্যু ভয় নিয়ে আপনারা পালাচ্ছেন, পুরো সময় তো আপনার দাদি আপনাদেরকে আগলে রেখেছেন। আপনার দাদিকে শুরু থেকেই এরকম শক্ত মনের অধিকারী একজন মহিলা ছিলেন, নাকি আসলে এই ঘটনা তাকে আসলে এই শক্ত করেছে? কোনটা? না, বঙ্গবন্ধুর বংশের সবাই
মনের দিক দিয়ে আসলে খুবই শক্তিশালী। আমার দাদি বঙ্গবন্ধু বড় বোন ছিলেন, তো অনেক কম বয়স থেকে তিনি দেখেছেন তার ভাই কিভাবে জীবন সংগ্রাম করেছে। সুতরাং এই পরিবার, আমার দাদি, সবাই এই বিষয় মনের দিক দিয়ে অনেক কষ্ট, কারণ এত শোক। তিনি তার ভাইকে হারালেন, তার ভাইয়ের সকল পরিবারকে হারালেন, তার নিজ সন্তানকে হারালেন, তার পুত্রবধূকে হারালেন। তো তারপরে তো তিনি আমাদের দুই ভাইকে হাতে নিয়ে তিনি এই বিশাল কর্মযোগ্য, বিশাল সংগ্রামে তিনি নেমেছিলেন। আপনি যখন সীমান্ত পাড়ি দিলেন তখন কি বাংলাদেশের যারা সীমান্তরক্ষী ছিল টের পাইনি নাকি? ওই যে বললাম, আমি ঘুম থেকে উঠে তখন দেখলাম যে একটা টিলার উপরে, তখন আমার মনে আছে মানে চাঁদটা খুব পরিষ্কার ছিল। আচ্ছা, আমরা একটা টিলার উপরে বসেছিলাম, এর মাঝে কিছু লোক আসলো, ভারতীয় জওয়ানরাই হবে, বিএসএফ এর। মানে বাই দ্যাট টাইম আমরা পার হয়ে ওখানে রিচ করেছি আর কি। ভারতের জীবনটা আসলে কেমন ছিল যখন চলে গেলেন? এক ধরনের মৃত্যু ভয় পেছনে ফেলে গেছেন, সেখানে নিশ্চয়ই মৃত্যু ভয় নেই, কিন্তু সেটাও নিশ্চয়ই কঠিন জীবন। অবশ্যই অবশ্যই। আমরা কলকাতায় ভাঙ্গুর এলাকায় একটি বাসায়, আমার চাচারাও তখন ছিলেন, চাচা দাদি সবাই, দুই চাচা সহ আমরা সেখানে আশ্রয় নিই। তখন ভারত সরকার আমাদেরকে সহযোগিতা করেছে। আমরা 79 পর্যন্ত সেখানে ছিলাম। পরবর্তীতে 79-এ আমরা দেশে ফিরে আসি। তো সেখানে আমরা স্কুলে তখন আস্তে আস্তে স্কুলে ভর্তি হই। স্কুলে ভর্তি হয়ে তারপর পড়াশোনা আরম্ভ করি। 4 বছর পরে 79 আপনারা দেশে ফিরলেন, 75 পরে 79 দেশে ফেরার পরে আসলে কি ধরনের, নিশ্চয়ই তখনও আপনাদের জন্য খুব একটা সুখকর না, স্বাভাবিক জীবন আমাদের জন্য ছিল না। আচ্ছা, আমাদের জীবনটা খুবই মানে অনিশ্চয়তার মধ্যে ছিল, আতঙ্কের মধ্যে ছিল। তারপরও স্বাভাবিক জীবনে যতটুকু যাওয়া যায়। বলছিলেন যে আসার পরে কেউ আপনাদেরকে বাড়ি ভাড়া দিতে চাইতো না, কি অবস্থা ছিল ঢাকায় তখন যখন ফিরলেন ইন্ডিয়া থেকে, যখন দেশে আসলেন? তখন তো আসলে বঙ্গবন্ধুর নাম, মুক্তিযুদ্ধের নাম কেউ নিতে চাইতো না। তখন তো স্বৈরশাসক জিয়াউর রহমানের শাসন চলছে। আমরা যে জীবিত অবস্থায় বাংলাদেশে থাকবো বা আমাদের স্বাভাবিক জীবন যাপন করব, এরকম পরিস্থিতি ছিল না। তার মধ্যেও চলতে হয়েছে। যেটা আমি বললাম যে বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি, সেখানে বাসা ভাড়া, যখনই আমাদের পরিচয় পেয়েছে আমাদেরকে বের করে দিয়েছে, বাসা ভাড়া দেয়নি। তো এরকম অনেক ঘটনা, অনেক স্মৃতি রয়েছে, যেগুলো আসলে বলাটা অনেকের জন্য বিব্রতকর। আচ্ছা, তারপর আসলেন, স্কুলে ভর্তি হয়েছিলেন তখন? জি, স্কুলের কথাও বললাম আপনাকে, যে প্রথমে আমরা স্বভাবতই যে স্কুলে পড়তাম, মা যে স্কুলে ভর্তি করেছিলেন উদয়ন, সেখানে আমরা ভর্তি হয়েছিলাম দুই ভাই। কিন্তু সেখানে বিভিন্ন স্কুল কর্তৃপক্ষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে আমরা বেশি দিন সেখানে কন্টিনিউ করতে পারিনি, আমাদেরকে ব্রেক দিতে হয়েছে। স্কুল ছেড়ে অন্য স্কুলে তারপরে আমরা ভর্তি হয়েছি। লাস্টলি মেপল লিফ ইন্টারন্যাশনালে ভর্তি হয়েছে এবং সেখান থেকে আমার পড়াশোনা ও লেভেলস আমি কমপ্লিট করেছি। এবং তারপর যখন বিচারের কথা আসতে চাই একটু, বাবা মার হত্যাকাণ্ডের বিচার, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারে যখন দেশে ফিরলেন, যখন বুঝতে শিখেছেন, তখন কি একবারের জন্য মানে আশার আলো দেখতে পেয়েছেন কোন সময় যে এই বাবা মার বিচার, হত্যাকাণ্ডের বিচার সম্ভব? না, তখন বিচারের কথা তো বলাই যেত না। এবং ইন্ডেমনিটি অর্ডিন্যান্স করে জিয়াউর রহমান যাতে করে এই বিচার আর কোনোদিন না হয় সেই ব্যবস্থাই করেছিল। এবং আমরা সেই সবাই একদিকে পরিবারের সবাইকে হারানো, তারপরে বিচার না পাওয়ার একটি, বিচারের কোনো আশা নেই, সেই একটি বেদনা, একটি কষ্ট বুকে ধারণ করা, নিজেদের জীবনের অনিশ্চয়তা, আতঙ্ক, এর মধ্যে আমাদেরকে এই পর্যন্ত আসতে হয়েছে। আচ্ছা, এবং কখন আসলে মনে হলো যে বিচারটা এখন আসলে বিচার সম্ভব, এবং কিভাবে বিচার প্রক্রিয়াটা আপনি যুক্ত হলেন? সেটা তো 1996-এ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন সরকার গঠন করলেন, তখনই তো আপনার ইন্ডেমনিটি অর্ডিন্যান্সকে বাতিল করা হলো।
এবং বিচারের কার্যক্রম আরম্ভ করা হলো। ওনার দৃঢ়পত্তা এবং ওনার সংকল্প না থাকলে তো এই বিচার কেউ কল্পনাই করতে পারেনি। এবং তার মাধ্যমে আমি তখন 97-এ আমি বারোট ল কমপ্লিট করে আসি এবং সেই সময় সিরাজুল হক সাহেব ছিলেন বঙ্গবন্ধু হত্যা মামলার অন্যতম কৌশলী, তার অধীনেই আমার প্রফেশনাল কার্যক্রম আরম্ভ আর কি। তো সেই প্রেক্ষিতে আমি বঙ্গবন্ধু হত্যা মামলার সাথে সম্পৃক্ত হলাম এবং পরবর্তীতে এই মামলার সাথে চেষ্টা করেছি সবসময় থাকতে। জানতে চাইব, যখন আপনার বাবা মাকে হত্যা করা হয় আপনি বাসায় ছিলেন সেখানে, কিন্তু আপনার বয়স যে 4 বছর, মানে আপনার ভাইও ছোট 5 বছরের মতো, তখন আসলে বোঝার মতো বয়সও নয়। কিন্তু আপনি যখন বড় হলেন, যখন বুঝতে পারলেন যে বাবা মাকে রাজনৈতিক কারণে এভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এবং যখন এসে দেখছেন সেই খুনিরা পুরস্কৃত হচ্ছে, বিভিন্ন জায়গায় গেছে, আপনারা পালিয়ে বেড়াতে হচ্ছে, আপনারা নানা ধরনের সমস্যা করছেন, তখন আসলে বাবা মার কথা কিভাবে মনে পড়তো? এবং তখনকার আসলে আপনার, আমি জানতে চাই, কি রাগ হতো নাকি আসলে দেশের প্রতি, নিজের প্রতি রাগ হতো কিনা? তখনকার আপনার অনুভূতিটা জানতে চাইবো আসলে। অবশ্যই রাগ না, এখানে বিষয়টা হলো যে সবসময় প্রত্যয় ছিল যে বঙ্গবন্ধুর আদর্শ নীতি ফিরে আসবে, মুক্তিযুদ্ধের চেতনা ফিরে আসবে। এটা একটি বড় চ্যালেঞ্জ ছিল এবং নিজেদের মধ্যে এটা একটা প্রত্যয় ছিল। এবং বিশেষ করে আমার বেড়ে ওঠার বিষয়ে বলবো যে আমার মা সব সময় চাইতেন যে তার দুই সন্তান শিক্ষিত হবে, এবং তিনি এই শব্দটা ব্যবহার করতেন, মানুষের মতো মানুষ। তো সেটাই বুকে একটি স্বপ্ন ছিল যে মার স্বপ্নটা যদি বাস্তবায়ন করতে পারি, মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করি, এবং সেটাই একটি মানে চ্যালেঞ্জ এবং একটি টার্গেট ছিল লাইফের, যে সেটা করতেই হবে এবং বিচার করতে হবে এবং বঙ্গবন্ধুর আদর্শ নীতিকে ফিরিয়ে আনতে হবে। জননেত্রী শেখ হাসিনা তিনি আওয়ামী লীগের সভানেত্রী হওয়ার পর থেকে তিনি যেভাবে কাজ করে গেছেন, আমরা ক্ষুদ্র ছোট অবস্থায় চেষ্টা করেছি তার সাথে সাথে চলতে। এমন একটা দিন, যে দিন আসলে জিজ্ঞেস করতে আসলে খারাপও লাগছে, কিন্তু জিজ্ঞেস করতে হয় আসলে আমরা সাংবাদিক যারা কাজ করি এই ব্যাপারে। মনে পড়ে যে এই দিন যখন আসে বাবা মার কথা, এই দিন না, এই মাসটা আসলে অনেক ভারী মনে হয়, অনেক ভারী মনে হয়। তবে এখন একটু শান্তি পাই যে বিচারের কার্যক্রম সম্পন্ন হয়েছে। আল্লাহর কুদরতি বলবো যে কোনো না কোনোভাবে আমি এই বিচারের সাথে সম্পৃক্ত ছিলাম এবং ফাঁসির রায়ও কিছু কার্যকর হয়েছে। এখন বাকি খুনিদেরকে ফাঁসির রায় যদি কার্যকর করা যায় আরও সন্তুষ্টি বা শান্তি পাবো। তো এটা একটা শান্তি পাই, কিন্তু এই কষ্ট তো আসলে ভাষায় প্রকাশ করা যায় না। রাজনীতিতে আসা নিয়ে একটা প্রশ্ন করতে চাই, যে সেটা হচ্ছে যে আপনি রাজনৈতিক পরিবারের সন্তান, যে পরিবার থেকে এসেছেন, আপনার রাজনীতি আসা কি অবধারিতভাবে সেভাবে এসছে, যে যেহেতু রাজনৈতিক পরিবারের সন্তান সেভাবে না? তবে রাজনীতি শব্দটা না, এটা বঙ্গবন্ধুর আদর্শ নীতি, তার স্বপ্ন বাস্তবায়ন, বা আমার বাবা যিনি ত্যাগ করে গেছেন, দেশের জন্য রক্ত দিয়েছেন, তার অসমাপ্ত কাজ বা তার স্বপ্নগুলো, একটি সুন্দর বাংলাদেশ যদি আমরা গঠন করতে পারি, এর জন্য যতটুকু করণীয়, এটা একটি দায়িত্ব বলতে পারেন, একটা অব্লিগেশন, একটা কর্তব্য, করতেই হবে। এটা থেকে কোনো অ্যাভয়েড করার কোনো স্কোপ নেই। আপনি যেহেতু বঙ্গবন্ধু খুনিদের বিচারের বিষয়ে জড়িত ছিলেন, জানতে চাইবো, যারা যে সব খুনি এখনো পালিয়ে আছে বিদেশে, তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে বা তাদের শাস্তি কার্যকর করার ব্যাপারে আসলে কি আমরা কোন পর্যায়ে আছি আসলে এখন? আসলে তারা তো অনেক বড় শক্তিধর, এবং না হলে এত বড় ঘটনা, হত্যাযজ্ঞ তারা চালাতে পারে না, এবং দীর্ঘদিন তারা আইন বিচারের থেকে দূরে নিজে একজন কেউ এখানে লিডার অফ দ্য অপোজিশনও হয়েছে, তাই না? তারা বিভিন্নভাবে বহাল তবিয়তে ছিল। সুতরাং এদেরকে আনা অবশ্যই দুষ্কর, কঠিন কাজ। তবু আশা করি ইনশাআল্লাহ
যেমনি দুইজন খুনিকে এনে বিচার ফাঁসির দায় কার্যকর করা গেছে, বাকিদেরকেও পর্যায়ক্রমে অবশ্যই সম্ভব হবে। সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু তারা তো বিভিন্ন দেশে সেখানে আইনের মানে যেহেতু অনেক দেশে ক্যাপিটাল পানিশমেন্টের এগেনস্টে, সেগুলোর আওতায় তারা এখানে লুকিয়ে আছে। আচ্ছা, আমাদের অনুষ্ঠানে প্রথমে বলেছে একটা আমরা বিষয় ঠিক করে নিয়েছি যে এই বিষয়ে আমরা কথা বলবো, বা এই বিষয়টি নিয়ে আসলে এই সারা মাসের বিশেষ আয়োজন বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমি মুজিব। আমরা বলছি যেসব সফল ব্যক্তিরা আসছেন, বা আমরা মনে করছি যারা যেসব তরুণরা সফল, বা যে কাজেই সফল হোক না কেন, একটা সময় তার মনে হয় আমি মুজিব। কারণ শেখ মুজিবের মাধ্যমেই বাংলাদেশ স্বাধীনতা এবং চরম সফলতা যদি বলি বাংলাদেশের ব্যাপারে, সফল ব্যক্তি মানেই আমরা মুজিবরকে খুঁজে পাই তার মাঝখানে। আপনি তো রাজনীতি করেন, শেখ পরিবারের একজন সন্তান, একজন সদস্য। আপনার কখন মনে হয় যে আসলে কোন কাজটি করলে, মানে কোনো সময় মনে হয় কিনা যে হ্যাঁ, শেখ মুজিবুর রহমানের মতো আমি কাজটা করতে পেরেছি, বা আমি শেখ মুজিবুর রহমানের মতো হতে পারবো? সবসময় মনে হয় যে যদি তার মতো হতে পারতাম। তবে তার মতো হতে হলে আসলে তার মতো হওয়া সম্ভব না কারো পক্ষে। তবে মানুষকে ভালোবাসা, এটা একটি সবচেয়ে বড় তার গুণ বা তার একটি মাহাত্ম্য ছিল। এবং যে কোনো ত্যাগ স্বীকার করার জন্য, দেশ ও জাতির জন্য ত্যাগ স্বীকার করার যেই প্রয়াস, যে মন মানসিকতা, যে মনন, সেটা যদি অর্জন করা যায় তাহলে মানে তার চিন্তা চেতনার মধ্যে আসা যাবে। আচ্ছা, শুধু আমিত্ব নিয়ে যদি সফলতা হয় তাহলে হবে না। অন্যের জন্য, দেশ ও জাতির জন্য, বৃহত্তর স্বার্থে নিজেকে উৎসর্গ করার মতো চিন্তা চেতনা যদি হয়, তাহলেই বলা যাবে যে আপনি যে কথাটা বললেন, আমি মুজিব, হৃদয় স্পন্দিত বুকের, কি জানি শব্দটা ব্যবহার করলেন আপনি, কবিতাটা, বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমি মুজিব। বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমি মুজিব। আপনার কি মনে হয়, বঙ্গবন্ধু তো অনেক বড়, তার কোন বোধটুকু, তার কোন আদর্শটুকু নিয়ে মনে হয় যে আসলে আপনি মুজিবের মতো, বা তার সেটা বাস্তবায়নের চেষ্টা করছেন, বা আমি মুজিব হওয়ার চেষ্টা করছেন? সবচেয়ে বড় হলো মানুষকে ভালোবাসা, দেশকে ভালোবাসা, এটাই হলো সবচেয়ে বড়। এবং যদি ত্যাগ স্বীকার করার মতো মনোবৃত্ত থাকে, যে কোনো প্রতিকূল অবস্থায় আপোষহীনভাবে কোনো আদর্শ নীতির সাথে কোনো কম্প্রোমাইজ না করে, সেটা যদি জীবনকে উৎসর্গ করতে হয় তাহলে ত্যাগ স্বীকার করতে হবে। এই মন মানসিকতায় প্রত্যয় যদি থাকে তাহলে হয়তোবা এখনকার হয়তোবা শেখ শব্দটার আচ্ছা, একটি জাস্টিফিকেশন হয়তোবা আসবে। তাহলে আপনি বলছেন যে এই পদবিটা বা শেখ শব্দটা এক ধরনের দায়িত্ব? অবশ্যই। আচ্ছা, এখনকার তরুণদের, আপনি যেভাবে বললেন যে আসলে দেশকে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, এখনকার তরুণদের মধ্যে সেই আমি মুজিব হয়ে ওঠার সম্ভাবনা কতটুকু দেখেন? তাদের দেশের প্রতি ভালোবাসা কতটুকু দেখেন? না, আমি বিশ্বাস করি এখন তো নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় অনেক উজ্জীবিত। আমরা যে সময়কালের বর্ণনা দিলাম, সেই সময় তো এই চেতনা বা রাজাকারদেরকে রাজাকার বলা, এটাই বলা যেত না। আপনারা চিন্তা করে দেখেন, হুমায়ুন আহমেদ, তার পিতা শহীদ মুক্তিযোদ্ধা, সেও কত কষ্ট করে একটা নাটকে একটা শব্দ ব্যবহার করেছে, রাজাকার। তাহলে সেই সময় সেও সাহস করতে পারেনি, তাই না? সেরকম একটি পরিস্থিতি তখন ছিল বলেই তার বুকে এত কষ্ট নিয়েও কিন্তু সে প্রকাশ করতে পারেনি। তো এরকম শত শত মানুষ তো বাংলাদেশে আছে যাদের মনে অনেক কষ্ট, অনেক ত্যাগ করেছে, তারা তাদের পরিবার ত্যাগ করেছে, তার সাথে আমরা আছি, সেটাই হলো আসল কথা। একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আজকের দিনে যদি আপনার শেষ বলার কিছু থাকে, যেহেতু ইয়াংদের অনুষ্ঠান, ইয়াং নাইট, তরুণদের প্রতি যদি বলার থাকে। আমাদের একটি কর্তব্য, একটি দায়িত্ব, জননেত্রী শেখ হাসিনার এত শোক বুকে ধারণ করে তিনি তার পিতার স্বপ্ন বাস্তবায়নের জন্য এগিয়ে চলেছেন, দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
আমাদের সকলের উচিত সেটার সাথে কন্ট্রিবিউট করা, এবং দেশ সঠিক পথে এগিয়ে যাচ্ছে, মুক্তিযুদ্ধের চেতনা আবার পুনরুজ্জীবিত হয়েছে, এটা যেন আর ভুলন্টিত না হয় সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রেখে আমাদের এগিয়ে যেতে হবে। আর একটা প্রশ্ন আমি করবো, যে যারা রাজনীতি করেন তারা সবাই বলেন যে শোককে শক্তিতে পরিণত করতে হবে। আগস্ট মাস অবশ্যই শোকের সময়, কিন্তু এই আগস্ট মাসের শোককে কিভাবে শক্তিতে পরিণত আমরা করছি বা আপনারা করছেন? এই যে তাদের স্বপ্ন যারা ত্যাগ করলেন, যারা রক্ত দিলেন, তাদের স্বপ্নকে ধারণ করে যখন আমরা সেটা বাস্তবায়ন করতে যাব, তখনই সেটা সমষ্টিগত একটি শক্তিতে রূপান্তরিত হয়, যেটা জননেত্রী শেখ হাসিনা করেছেন। ব্যারিস্টার শেখ ফজলুল হক তাপস আমাদের এত কষ্ট করে আমাদের এখানে আসছেন, আপনার কথা বলে ভালো লাগলো, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, সময় শেষ হয়ে গেছে, আরও কথা বলতে পারলে নিশ্চয়ই আরও অনেক কিছু জানা যেত, কিন্তু সময় শেষ হয়ে গেছে। তবে শেষ বেলায় এসে শেখ ফজলুল হক তাপস যেমনটি বললেন যে দেশকে ভালোবাসতে হবে এবং মানুষকে ভালোবাসতে হবে, তাহলে আসলে বঙ্গবন্ধুর যে স্বপ্ন সেটি পূর্ণ হবে এবং আমি মুজিব হয়ে ওঠার যে প্রক্রিয়া সেটি সফল হবে। আশা করছি আমাদের যারা অনুষ্ঠান দেখছেন দেশকে ভালোবাসবেন, মানুষকে ভালোবাসবেন, আশেপাশে যারা আছেন সবাইকে ভালোবাসবেন, অবশ্যই এই চ্যানেলের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলা